নমস্কার, খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 19 তারিখ শনিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। অভয়া কসবার ঘুষে নিয়োগ নিয়ে তোপ মোদির, নাম না করে তৃণমূলকে তুলোধনা, পাল্টা তৃণমূলের কটাক্ষ, বিলকিসকে মনে আছে? দৃশ্যমান বকেয়ার এক পয়সাও দিলেন না, অথচ অদৃশ্য 5,000 কোটি টাকার উন্নয়ন দেখিয়ে গেলেন। মোদিকে তীব্র খোঁচা কুণালের। মুর্শিদাবাদের বহরমপুরের 16 বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার 2 বন্ধু, উত্তাল স্থানীয় মহল্লা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বিজেপির অন্তরে বিতর্ক, ক্ষুব্ধ জেপি নাড্ডা। তবে দিলীপ বলছেন খুব গল্প হয়েছে। ময়দানে নামছি, তৈরি থাকুন। লড়াইয়ের আগে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকার বার্তা মিঠুন চক্রবর্তীর। স্বর্ণ মন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি, চাঞ্চল্যকর মামলায় পুলিশের জালে ধরা পড়ল এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত প্রাইভেট গাড়িতে আগুন, হাওড়া থেকে কলকাতার রাস্তায় ব্যাপক যানজট। এক নাম 2 গ্রাম, ঠিকানা মেলেনি। বাড়ি ফিরতে গিয়ে নাবালিকা পৌঁছল ভুল জায়গায়, অবাক স্থানীয় বাসিন্দারা। কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর, ব্যাপক বিক্ষোভ, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি, কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। আবারও বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কবে থেকে বাড়বে ঝড় বৃষ্টি? প্রতিদিন সঠিক এবং নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। 1.5 মাসের মাথায় ফের বাংলায় এসে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মঞ্চ থেকে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে তোপ দাগেন তিনি। অভয়া থেকে কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনা, শিক্ষক নিয়োগে দুর্নীতি কিংবা মুর্শিদাবাদের অশান্তি, সব ক্ষেত্রেই আক্রমণ সারান মোদী। শুক্রবারের সভায় বক্তৃতা শুরু করেন বাংলা ভাষায়। দুর্গা ও কালের স্মরণ করে একেবারে আদ্যপান্ত বাঙালি সেজে উঠতে চেষ্টা করেন তিনি। এরপর উন্নয়নের বার্তা দেন। তবে বক্তৃতার শেষ ভাগে একের পর এক ইস্যুতে ফের আক্রমণে যান তৃণমূলকে। মোদী বলেন, মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে পুলিশ পক্ষপাতিত্ব করে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন না, তৃণমূলকে সরাতেই হবে। সিন্ডিকেট রাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা সবকিছুই রসাতলে যাচ্ছে তৃণমূল জমানায়। আরজিকর থেকে কসবার আইন কলেজ ইস্যুতে মোদীর মন্তব্য, বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনও দেখা গিয়েছে কিভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। এরপর কলেজেও এক ছাত্রীর উপর যেভাবে অত্যাচার চালানো হলো, সেখানেও দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত। তার দাবি, তৃণমূলের জন্যই রাজ্যে চালু হচ্ছে না আয়ুষ্মান ভারত প্রকল্প। মোদীর আক্রমণের পাল্টা দিতে দেরি করেনি তৃণমূলও। শাসক দলের তরফে মনে করানো হয় বিলকিস বানো থেকে শুরু করে ওড়িশায় কলেজ ছাত্রীর মৃত্যুর প্রসঙ্গ। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলা সফরে নেমেছেন মোদী। একদিকে উন্নয়নের বার্তা, অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ। 2 কৌশলেই ভোট বাক্স জয় করতে মরিয়া বিজেপি। দুর্গাপুরের সভায় মোদীর বক্তব্যের পর সেই বার্তাই যেন আরো স্পষ্ট। অবশ্য মোদীর আক্রমণের জবাব দিতে দেরি করেনি তৃণমূল শিবির। পাল্টা প্রশ্ন ছুড়ে তারা মনে করিয়ে দেয় বিলকিস বানো, ন্যায় বিচার ও ওড়িশায় কলেজ ছাত্রীর হত্যা ইস্যু। তৃণমূল নেতাদের দাবি, নারী সুরক্ষা নিয়ে কথা বলার আগে নিজের দলের দিকে তাকাক মোদী। দুর্গাপুরের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে 5,400 কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্প, পরিকাঠামো এবং নগরোন্নয়ন সহ একাধিক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন তিনি। তবে তার ভাষণের পরেই পাল্টা আক্রমণে নামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মোদীর দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাংলা হয়ে উঠবে দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য। তার কথায়, তৃণমূল সরকার বাংলাকে পিছিয়ে দিচ্ছে। সিন্ডিকেট রাজ, দুর্নীতি আর রাজনৈতিক সন্ত্রাসের জন্য বিনিয়োগকারীরা এখানে আসতে চায় না। তবে প্রধানমন্ত্রীর এই দাবিকে ভুল ভালো বিভ্রান্তিকর বলে পাল্টা জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে কুণালের তীব্র কটাক্ষ, দৃশ্যমান বকেয়া দিচ্ছেন না, অথচ অদৃশ্য 5,000 কোটি দেখিয়ে দিলেন। একজন প্রধানমন্ত্রী যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দেন, তখন সেটাই সবচেয়ে বিপজ্জনক। তিনি আরো বলেন, বাংলার 1,70,000 কোটি টাকারও বেশি পাওনা রয়েছে কেন্দ্রের কাছে। 100 দিনের কাজ করিয়ে টাকা দেননি। আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, সবটাই রাজ্য সরকার দিচ্ছে। অথচ উনি এসে কাগজে কলমে স্বপ্ন দেখাচ্ছেন। কেন্দ্রীয় শাসকদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে কুণাল বলেন, উন্নয়ন নিয়ে যতটা নয়, ভোট নিয়ে ওনাদের মাথা ব্যথা বেশি। লোক দেখানো প্রকল্প শিলান্যাস করে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আরেকটা জিনিস পরিষ্কার, এটা কোনো দয়া নয়, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব।
রাজনৈতিক মহলের মতে একদিকে প্রধানমন্ত্রী যখন উন্নয়নের স্লোগান তুলে বাংলা দখলের কৌশলে মাঠে নামছেন, অন্যদিকে তৃণমূল তা আটকে দিতে পথে নামাচ্ছে তাদের রাজনৈতিক মুখপাত্রদের। দুপক্ষের পাল্টা বক্তব্যে স্পষ্ট, বাংলা নিয়ে শুরু হয়ে গেছে ভোট যুদ্ধের প্রথম ধাক্কা। আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। যখন বাজারে ঘুরছে অসত্য ও গুজব, তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল স্পষ্ট, সত্য এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। সামনে আরও খবর আসছে, সঙ্গে থাকুন। আসছি পরবর্তী খবরে। বছরখানেক আগের আরজিকর থেকে চলতি বছরের কসবা, একের পর এক ধর্ষণের অভিযোগ যখন বারবার দেশের শিরোনামে উঠে আসছে, বাংলায় তখন ফের ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদে, তাও আবার জেলার প্রাণকেন্দ্র বহরমপুরে। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও অভিযোগ পেতে অ্যাকশন নেয় পুলিশ, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে, চলছে জেরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। অভিযোগ, বহরমপুরে গঙ্গাঘাট সংলগ্ন এলাকা থেকে ওই 16 বছরের নাবালিকাকে তুলে নিয়ে যায় তারই দুই বন্ধু। দুজনেরই বয়স 20 বছরের বেশি। অভিযোগ, ঘাট থেকে নিয়ে যাওয়ার পরেই চলে অকথ্য শারীরিক নির্যাতন। ঘটনার পর কোনো মতে ওই যুবকদের হাত থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে ওই কিশোরী। পরিবারের সদস্যদের পুরো ঘটনা খুলে বলে। মেয়ের মুখে সবটা শুনে সোজা বহরমপুর থানা দ্বারস্থ হন নাবালিকার মা। লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ। গ্রেফতার করা হয় দুজন অভিযুক্তকেই। ধৃতদের বাড়ি বহরমপুর থানা এলাকাতেই। শনিবার তাদের বহরমপুর আদালতে তোলা হবে। দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ দল। সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হলো দিলীপ ঘোষকে। বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষ তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করে বিতাকে দিলীপ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপের উপর যে ক্ষুব্ধ, সে কথা জানিয়ে দেওয়া হলো দিলীপকে। জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে তার বাসভবনে পৌঁছন তিনি, কিন্তু 5 মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন। জানা যায় বাড়ি ছিলেন না বিজেপি সভাপতি। বিকেলে দেখা হবে তার সঙ্গে। তবে বিকেলে বেরিয়ে এসে বিশেষ কিছু বলতে চাননি তিনি। ঘণ্টাখানেক দিলীপের সঙ্গে কথা হয় বিজেপি সভাপতির। বৈঠক শেষে বেরিয়ে যান দিলীপ ঘোষ, কিন্তু কোনো মন্তব্য করতে চাননি। শুধু বললেন, খুব গল্প হয়েছে। তবে সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ খুশি নন দিলীপের সাম্প্রতিক কাজকর্মে। নাড্ডার সঙ্গে কথোপকথন দিলীপের জন্য খুব একটা উর্বর হয়নি বলেই সূত্রের খবর। শোনা যাচ্ছে, ঘণ্টাখানেকের বৈঠকে দিলীপকে বুঝিয়ে দেওয়া হয়েছে তিনি যেভাবে বারবার সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন, সেটা বরদাস্ত করা হবে না। সংবাদ মাধ্যমে আরও সংযত থাকতে হবে। মোদি যখন বাংলায়, ঠিক সেই সময়ে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। এর আগেও জেপি নাড্ডার সঙ্গে কথা বলতে সময় চেয়েছিল দিলীপ ঘোষ। শুক্রবার প্রধানমন্ত্রীর সভায় দিলীপের না থাকা নিয়ে এর মধ্যে রাজ্য রাজনীতিতে তোলপাড়। দুর্গাপুরে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির মন্ত্র কি হবে তা এই সভা থেকেই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন জনসভায় উপস্থিত হয়েছেন বিজেপি কর্মী তথা বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রধানমন্ত্রী এসে পৌঁছানোর আগেই রাজ্য পুলিশকে কটাক্ষ করে নিজের ময়দানে নামার কথা ঘোষণা করলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একাধিকবার পথে নেমেছেন তিনি। উটখোলা গাড়িতে রোড শো করেছেন। এদিন সভা থেকে আবারও পথে নামার কথা ঘোষণা করলেন তিনি বললেন, এবার আমাদের মরণপণ লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। আমি থাকবো, সকলে মিলে লড়বো। যেভাবেই হোক এই নির্বাচন জিততেই হবে। তার কথায় এটাই শেষ লড়াই, সে কথা মাথায় রেখে নামতে হবে মাঠে। রাজ্য পুলিশকে সরাসরি কটাক্ষ শানাতে দেখা গিয়েছে মিঠুনকে। তিনি বলেন, 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো, আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সমস্যা জানবো। এই লড়াই বহুদিন, মনে রাখবেন পশ্চিমবঙ্গ। বিজেপি হেরে যাওয়ার পাত্র নয়। শুধু পুলিশকে একটু নিরপেক্ষ হতে বলুন, তারপর দেখুন বিজেপি কি করতে পারে। পথে নামার ঘোষণা অভিনেতার। হুঙ্কার দিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, জীবনে কখনো কম্প্রোমাইজের রাজনীতি করিনি। গায়ের জোর থাকলেও কখনো কারোর উপরে খাটায়নি। কিন্তু তারা ভীতু নয়। শুধু পুলিশকে নিরপেক্ষ হতে বলুন। মন্তব্য মহাগুরু। শেষে মিঠুন চক্রবর্তী বলেন, তৈরি থাকুন, আমি ময়দানে নামছি। গুলি চালালে চালাও, পেছন থেকে আক্রমণ করো না। হিম্মত থাকলে সামনে থেকে গুলি করো। স্বর্ণ মন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে পুলিশের জালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুক্রবার শুভম দুবে নামে ওই ইঞ্জিনিয়ারকে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তার ল্যাপটপ, ফোন সহ একাধিক গ্যাজেট। গত সোমবার রাতে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির ইমেলে একটি হুমকি বার্তা পাঠানো হয়। বলা হয়, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মন্দিরের লঙ্গর হল, যা দরবার সাহিব নামেও পরিচিত।
মৃত্যু হতে পারে বহু মানুষের। এহেন হুমকি বার্তায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল। যদিও তল্লাশিতে সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ভুয়ো হুমকি বার্তা পাঠানো হয়েছিল দুষ্কৃতীদের তরফে। এরপরই তদন্তে নামে পুলিশের তরফে জানানো হয়েছে, স্বর্ণ মন্দিরে এর আগেও একাধিকবার এমন হুমকি ইমেলে পাঠানো হয়েছে, যার ভিত্তিতে তদন্ত শুরু হয়। অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন, অপরাধীর হদিশ পেতে পুলিশের সাইবার বিশেষজ্ঞ গোয়েন্দারা তদন্তে নামেন। গত কয়েকদিন ধরেই খোঁজ চলছিল কে বা কারা এই বার্তা পাঠাচ্ছে। অবশেষে শুক্রবার অপরাধীর নাগাল মেলে। ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুভমকে। পুলিশের দাবি, এই শুভম শুধু স্বর্ণ মন্দিরে নয়, এর আগে অমৃতসরের সাংসদ গুরজিৎ সিং এবং মুখ্যমন্ত্রীর দপ্তরেও হুমকি মেল পাঠিয়েছিল। পুলিশের দাবি, 14 এবং 15 জুলাইয়ের মধ্যে মোট 5টি হুমকি মেল পাঠানো হয়। 16 জুলাই স্বর্ণ মন্দিরকে বোমায় ওড়ানোর হুমকি দিয়ে 3টি মেল পাঠানো হয় এই অভিযুক্তের তরফে। দ্বিতীয় হুগলি সেতুর উপরে হাওড়া থেকে কলকাতা যাওয়ার পথে শুক্রবার সন্ধে একটি প্রাইভেট গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যায় ট্রাফিক পুলিশ এবং দমকল। তবে গাড়ির ভেতরে কেউ আটকে পড়েননি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেতুর উপরে আগুন লাগার কারণে হাওড়া থেকে কলকাতা অভিমুখে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রবল যানজটের সৃষ্টি হয় সাঁতরাগাছি থেকে শুরু করে দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া মুখ পর্যন্ত। একজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে মনে হয়েছিল টায়ার ফেটেছে, পরে দেখি গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। মিনিট 5 মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 2টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি নাকি শর্ট সার্কিট তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। আপাতত গাড়িটি সেতুর উপর থেকে সরানোর কাজ চলছে। গ্রামের নামে বিভ্রাট আর তাতে বিভ্রান্তি। গ্রামের নাম এক হয়ে যাওয়াতেই 150 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে অন্য গ্রামে নাবালিকা। নাম তো ঠিকই আছে, কিন্তু গন্ডগোল অন্য জায়গায়। আসলে ভ্রান্তি বিলাস। তাই পূর্ব বর্ধমানের ভাতারে পৌঁছে দিশাহারা হলো এক নাবালিকা। তবে শেষমেশ পুলিশের সহযোগিতায় নাবালিকা বাড়ি ফিরল। খুশি খাতুন, বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কার আলীনগর গ্রামে। খুশি তার মাসির বাড়ি খালতিপুরে বেড়াতে গিয়েছিল। সেখানে গত বুধবার মেসোমশাই তাকে বাড়ি পৌঁছানোর জন্য বাসে চাপাতে চায়, কিন্তু গোল বাঁধে খুশি। বাসে না চেপে ফারাক্কার উদ্দেশ্যে ট্রেনে ওঠে। খুশি ভুল ট্রেনে চেপে ঘুমিয়ে পড়ে। সমস্যা আরও বাড়ে যখন খুশির ঘুম ভাঙে, চোখ খুলে দেখে কাটোয়া রেল স্টেশনে চলে এসেছে। এরপর খুশি স্থানীয়দের জিজ্ঞাসা করে আলীনগর যাবে কোন ট্রেন। স্থানীয় মানুষজন আলীনগর মানে ভাবে ভাতারের আলীনগর। তারা কাটোয়া বর্ধমান ট্রেনে তাকে চাপিয়ে দেন। খুশি কাটোয়া বর্ধমান লোকাল ট্রেনে যখন চেপেছিল, তখন সে বুঝতে পারে আবার সে ভুল ট্রেনে চেপে পড়েছে। তারপর সে বলগানা স্টেশনে নেমে পড়ে। খুশি খুব ভয় পেয়ে যায়। খবর যায় ভাতার থানায়। বৃহস্পতিবার খুশিকে উদ্ধার করে পুলিশ ভাতার থানায় নিয়ে যায়। তারপর দীর্ঘক্ষণ থানায় জিজ্ঞাসাবাদে ভয় উল্টোপাল্টা বলছিল ওই নাবালিকা, তবে গ্রামের নাম আলীনগরই বলে। এরপর অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয় যে খুশির বাড়ি ফারাক্কার আলীনগরে। এরপর ফারাক্কা থানার সঙ্গে যোগাযোগ করে শুক্রবার খুশিকে পুলিশ তুলে দেয় পরিবারের হাতে। দুটি গ্রামের নাম এক হলে যে এত সমস্যা হতে পারে তা খুশি দেখিয়ে দিল। তবে তার পরিবারের লোকজন ভাতার থানার পুলিশের কাছে আপ্লুত। স্টেশনে টিকিট কাটতে আসা বিজেপি বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালো তৃণমূল। শুধু বিক্ষোভই নয়, বিধায়কের গাড়িতে ভাঙচুর ও বিধায়কের দায়িত্বে থাকা এক নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কোনো ক্রমে বিজেপি বিধায়ক তার গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে থানায় যান। 21 জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলার শহীদ সমাবেশ। আর আজ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছে তৃণমূলের নেতা কর্মীরা। ফলে এদিন ঘোকসাডাঙ্গা রেল স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে জড়ো হয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। সেই সময় ঘোকসাডাঙ্গা রেল স্টেশনে টিকিট কাটতে আসেন এই কেন্দ্রের বিজেপি বিধায়ক সুনীল বর্মন। আর বিজেপি বিধায়কের গাড়ি থেকে তৃণমূল অনুন্নয়ন ও এনআরসির নাম করে কোচবিহারের এক বাসিন্দাকে হেনস্থার অভিযোগে তুমুল বিক্ষোভ দেখায়। ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি খোকন দে, তৃণমূল নেতা সাবলু বর্মন, জেলা যুব সভাপতি স্বপন বর্মন, যুব নেতা কমলেশ অধিকারী সহ তৃণমূল নেতৃত্ব। বিজেপি বিধায়কের গাড়ির চারদিকে ঘিরে ধরে তৃণমূল নেতা কর্মীরা। সেই সময় বিধায়কের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা তাদেরকে হটিয়ে কোনো রকমে গাড়ি বের করার চেষ্টা শুরু করে। বিধায়কের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের হাতাহাতি পর্যন্ত হয়। বিধায়কের এক নিরাপত্তা রক্ষীকে পোশাক ছিঁড়ে মারধর করা হয়। বিধায়কের গাড়ির কাঁচ ভেঙে দেয় তৃণমূল কর্মীরা। ঘটনার পর উল্টে তৃণমূল নেতৃত্বই বিধায়কের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে তাদের মারধরের অভিযোগ তুলে উল্টে তারাই থানার সামনে আন্দোলন শুরু করে। বিজেপি বিধায়কের গ্রেপ্তার করার দাবিও জানায় তৃণমূল।
বিজেপি বিধায়ক সুশীল চন্দ্র বর্মন জানান তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন 2026 সালে পরাজয়ের আতঙ্ক থেকে তৃণমূল এমনটা করছে। তৃণমূলের কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন জানান বিজেপি বিধায়ককে দেখতে পেয়ে আমরা বিক্ষোভ স্লোগান দিই। সেই সময় বিধায়কের দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী কয়েকজনকে মারধর করে। আমরা বিজেপি বিধায়কের গ্রেপ্তার সহ গোটা বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি। এখনো রাজ্যের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার জেরে রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টি চলছে। উত্তরে সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। এই আবহে উত্তর বঙ্গোপসাগরের ওপর আবার নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী বুধবার থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে গত সপ্তাহ থেকে ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, ভিজছে উত্তরও। নিম্নচাপ রাজ্য থেকে সরে যাওয়ার পরে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, তবে থামেনি। পশ্চিমে বিকানের থেকে পূর্বে কাঁথি, পুরুলিয়ার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবে ঝড় বৃষ্টি চলছে। হাওয়া অফিস বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে 24শে জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। সে কারণে 23শে জুলাই থেকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। অন্যদিকে আগামী সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলোতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেজন্য ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এই জেলাগুলোর পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপনাদের ভালোবাসা এবং ভরসায় আমরা পৌঁছে দিচ্ছি সঠিক ও বিশ্বাসযোগ্য খবর। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার বর্ধমান নিউজ টিভির পরবর্তী বুলেটিনে।